সকাল অনেক আগেই হয়ে গেছে। প্রীতম শুয়ে আছে বিছানাতে। আজ শীত বেশ জাঁকিয়ে পড়েছে, তাই উঠতে আর মন চাইছে না প্রীতমের। হঠাৎই পাশে থাকা ফোনটা বেজে উঠল। প্রীতম হ্যালো বলতেই বুঝতে পারল তার ছোটবেলার বন্ধু চাঁদু ফোন করেছে। কি রে প্রীতম, কোথায় তুই? আমরা তো পৌঁছে গেছি, তুই কখন আসবি? কোথায় বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই কি ভুলে গেলি? আজ স্কুলে একটা প্রোগ্রাম আছে, কাল তোকে কত করে তো বললাম। আজ যা ঠান্ডা পড়েছে, আমার যেতে ভালো লাগছে না রে। তোরা এনজয় কর না। প্রীতম, তুই না এলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। আরে বাবা, রাগ করছিস কেন? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি যাব। এই বলে প্রীতম ফোনটা রেখে দিয়ে রেডি হতে লাগলো। 20-30 মিনিট পর প্রীতম সকালের ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে রিক্সা করে একেবারে স্কুলের সামনে এসে হাজির হলো। এতক্ষণে তোর আসার সময় হলো। চল চল, ভেতরে সবাই তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, চল চল, ভেতরে চল। এই বলে চাঁদু আর প্রীতম স্কুলের ভেতরে প্রবেশ করলেন। ভেতরে এসে প্রীতম দেখল বিলাস আর সমেশ বসে আছে একটা বেঞ্চেতে। তাদেরই পাশে বসে আছে দুটো মেয়ে। প্রীতম আর চাঁদু তাদের পেছনের বেঞ্চে গিয়ে বসলো। আরে প্রীতম, এদের সাথে তো তোর পরিচয় করানো হলো না। এ হলো মীনাক্ষী, আর এ হলে অনুপমা। প্রীতম অনুপমাকে এক পলক দেখে চোখ আর ফেরাতে পারলে না। যেন পৃথিবীর সমস্ত ঘূর্ণয়ন প্রক্রিয়া এক নিমিষের মধ্যেই থমকে গেছে আজ এই পড়ন্ত বিকালের স্কুল ঘরের মধ্যে। কি অসম্ভব সুন্দর দেখতে, যেন ইন্দ্রলোকের অপ্সরাদের থেকেও কোনো অংশে কম না। চোখে মুখে কি মাধুর্য! প্রীতম হাঁ করে তাকিয়ে রইল অনুপমার দিকে। চাঁদু প্রীতমকে একটা জোর ধাক্কা মেরে বললে, কি রে প্রীতম, অনুপমা প্রেমে পড়ে গেলি নাকি? প্রীতম নিজেকে একটু সংযত করে বললে, ধ্যাত, কি যেসব বলিস না চাঁদু, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস। প্রীতমের কথা শুনে তার সমস্ত বন্ধুরা হাসাহাসি করতে থাকে। এই কথা শুনে অনুপমাও লজ্জায় মাথা নিচু করে বসে থাকে বেঞ্চেতে। আমায় মাফ করবেন, এদের কথায় কিছু মনে করবেন না প্লিজ। না না, এইসব ছোট কথায় আমি কিছু মনে করি না। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আপনার বন্ধুদের মুখেই তো শুনলেন। হ্যাঁ শুনেছি, তবু আপনার মুখ থেকেই শুনতে চাই। প্লিজ বলুন না একটিবার। আমার নাম অনুপমা। নামটা খুব বাজে, তাই না? আরে বাবা, কে বললে বাজে? খুব সুন্দর একটা নাম। তাছাড়া এই নামটা তোমার মতো খুব সুন্দর। আচ্ছা অনুপমা, আমরা কি আবার দেখা করতে পারি না? প্রীতমের কথা শুনে অনুপমা ঘাড় নেড়ে সম্মতি জানালো। ঠিক আছে, কোথায় দেখা করবে বলো? আমাদের বাড়ির পাশে, ওই বুড়িগঙ্গার তীরে। এই বলে অনুপমা একটা কাগজে বাড়ির ঠিকানা লিখে প্রীতমের হাতে তুলে দিল। রাত্রিবেলাতে প্রীতম খাওয়া দাওয়া সেরে বিছানাতে শুয়ে আছে। দুটি চোখের পাতা সে কোনোভাবেই এক করতে পারছে না। চোখ বন্ধ করলেই অনুপমার কথাগুলো প্রীতমের চোখে স্পষ্ট ভেসে উঠছে। কারণ প্রীতম প্রথম দেখাতেই অনুপমাকে নিজের ভেবে নিয়েছিল। দুপুরবেলাতে প্রীতম খাওয়া দাওয়া সেরে
অনুপমাকে এক পলক দেখার জন্য বাড়ি থেকে রওনা দিলেন। এদিকে অনুপমা বুড়িগঙ্গার তীরে ছাতিম গাছের তলাতে বসে অপেক্ষা করতে থাকে প্রীতমের জন্য। কিছুক্ষণ পর প্রীতম বুড়িগঙ্গার তীরে ওই ছাতিম গাছের তলায় হাজির হলেন। তারপর প্রীতম অনুপমার পাশে গিয়ে বসলো। কখন এলে অনুপমা? এই তো কিছুক্ষণ হলো আমি এসেছি। আচ্ছা অনুপমা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, কিছু মনে করবো কেন, তুমি নির্দ্বিধায় বলতে পারো। আচ্ছা অনুপমা, তোমার হাতটা কি আমি ধরতে পারি? তুমি কি দেবে আমায় সে অধিকার? প্রীতমের কথা শেষ হতে না হতেই অনুপমা হাতটা বাড়িয়ে দিল প্রীতমের দিকে। প্রীতম ও অনুপমার হাতটিকে শক্ত করে ধরে বসে থাকে ওই বুড়িগঙ্গার তীরে ছাতিম গাছের তলায়। এই পড়ন্ত বিকালবেলায় তারা যেন বুড়িগঙ্গাকে সাক্ষী রেখে তাদের ভালোবাসার কথাগুলোকে চিৎকার করে বলতে চাইছে। আমি তোমায় খুব ভালোবাসি অনুপমা। আমি তোমাকে সারা জীবন খুব ভালো রাখবো। কখনো তোমার চোখে জল আসতে দেব না। তুমি কি সেই অধিকারটা আমায় দেবে, যাতে আমি সারা জীবন তোমার মুখে হাসি ফুটিয়ে রাখতে পারি? প্রীতমের এই কথাগুলো শুনে অনুপমার চোখে জল চলে আসে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তবে এই মুহূর্তে আমি বাড়িতে জানাতে পারবো না। তোমাকে এখন কিছু বলতে হবে না। আগে আমি কিছু একটা ভালো একটা কাজ করি, নিজের পায়ে দাঁড় হই, তখন আমি তোমার বাড়িতে এসে তোমার বাবা মার সাথে কথা বলে আমি তোমায় চেয়ে নেব। এটুকু সময় দেবে তো অনুপমা? আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি কিছু একটা চাকরি পেয়ে গেলে খুব তাড়াতাড়ি ফিরে এসো। আর হ্যাঁ, এই নাও এই কবিতার বইটি, এটি আমার খুব প্রিয়। এই বইটাকে তুমি তোমার সাথে সবসময় রেখো। এই বইয়ে লেখা সমস্ত কবিতা আমার ভীষণ ভালো লাগা। যখন তোমার আমার কথা মনে করে তোমার মন বিষণ্ণতায় ভরে যাবে, তুমি মনে মনে খুব কষ্ট পাবে, তখন তুমি এই বইটি পড়ো। তাহলেই দেখবে তুমি আমাকে তোমার পাশে পাবে। এই বলে অনুপমা প্রীতমের হাতে একটা কবিতার বই ধরিয়ে দিয়ে চলে গেল। প্রীতমের আজ আনন্দের শেষ নেই। তার অনু নিজের হাতে তার জন্য একখানি চিঠি লিখেছে। চিঠিটা খুলে প্রীতম পড়তে থাকে। প্রিয় প্রীতম, অনেক দিন হয়ে গেল তোমার কোনো চিঠি পাইনি। আমি যে আর থাকতে পারি না। প্রতিটি ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড তোমার শূন্যতা আমার কুড়ে কুড়ে খাচ্ছে। লক্ষ্মীটি আমার, একবার আমার সাথে দেখা করো। তোমার সাথে অনেক গল্প করার আছে। এটি তোমার অনুপমা। প্রীতমও অনুপমাকে চিঠি লিখতে থাকে। তার সাথে একটা কবিতাও লিখে অনুপমার কাছে পাঠিয়ে দেয়। অনুপমা প্রীতমের চিঠিগুলো পড়তে থাকে। প্রিয়তমা অনু, আমার যে তোমায় ছাড়া থাকতে মন চায় না, কিন্তু কি করব বলো? তোমায় দেওয়া কথাগুলো রাখতে আমায় যে অনেক পরিশ্রম করতে হবে। আমায় যে একটা ভালো চাকরি পেতে হবে, তারপর দেখবে আমাদের আর কোনো কষ্ট হবে না। আমরা সারা জীবন
একসাথে হাসি মুখে একে অপরের পাশে থাকবো। লক্ষ্মীটি আমায়, প্লিজ কষ্ট পেও না। তোমার আমি একটা আমার হাতে কবিতা লিখে পাঠালাম, কেমন হয়েছে জানিও। বিদায় বেলায় বন্ধু, বল কেন চোখে আসে জল? ভগ্ন এই হৃদয়ে কেমনে সহ্য করি এ ব্যথা? তোর এই শূন্যতা বল আমি কেমনে পূরণ করি? ওই যেদিন তুই আমায় ডেকেছিলি, অন্ধকারে পাশাপাশি হেঁটেছিলি ওই মাঠে রাস্তায়, হাতে হাত দিয়ে কাছে এসেছিলি। সত্যি বলছি, তখন আমার শরীর মন যেন এক কোনো পরীর আলিঙ্গনে আবদ্ধ। ইচ্ছা করেছিল তোকে শক্ত করে জড়িয়ে ধরতে, তোর কানের কাছে আমার হালকা ঠোঁটের স্পর্শে যেন বলতে ইচ্ছা করছিল, কোথা ছিলে তুমি? আমায় এতদিনই মনে পড়লো বুঝি। ইতি, তোমার প্রীতম। দুই বছর পর আজও অনুপমা একটা চিঠি পাঠিয়েছে প্রীতমকে। দেখতে দেখতে প্রীতমের কাছে অনুপমার 24টা চিঠি জমা হয়ে আছে। প্রীতমও কোনো অপেক্ষা না করে চিঠিগুলো পড়তে থাকে। প্রিয় প্রীতম, তুমি এইবারও পূজাতে এলে না। আমি তোমার অপেক্ষা করে পূজার দিনগুলো চোখে জল ফেলে কাটালাম। তোমার অনু কষ্ট পাক, সেটা কি তোমার খুব ভালো লাগে বলো? এতটুকু কি মায়া হয় না আমার জন্য? কখনো কি ইচ্ছে করে না তোমার অনুকে চোখের সামনে দেখতে? ইচ্ছে করে না তার চোখের জল নিজের হাতে মুছতে? ইচ্ছে করে না তোমার অনুর হাসির কারণ হতে? থাক, তোমার আর আসতে হবে না। তোমার সাথে আমার হয়তো বেঁচে থাকতে দেখা হবে না আর। তোমার আর আমার কথা ভাবতে হবে না, কোনো চিঠিও লিখতে হবে না তোমাকে আমার জন্য। আমি বুঝলাম, আমার অনু অনেক অভিমান করে আমাকে চিঠিগুলো লিখেছে। বড্ড অভিমানী আমার অনু। আমার আজও মনে পড়ে একটা হারিয়ে যাওয়া ছেলেকে কিভাবে তার পথপ্রদর্শক হয়ে, তার বন্ধু হয়ে সর্বত্র তার পাশে থেকেছে। আজ আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার অনুকে এই কষ্টের দিনগুলোতে আমি ওর পাশে থাকতে পারিনি বলে। আমায় মাফ করে দিও অনু, আমায় মাফ করে দিও। আজ পরন্ত বিকাল বেলাতে একটু চা খেতে বার হয়েছিল প্রীতম। হঠাৎই দূরেতে একটা মেয়েকে দেখে প্রীতম থমকে দাঁড়িয়ে যায়। কেমন যেন চেনা চেনা লাগছে। আমার অনু এখানে? এই বলে প্রীতম এক দৌড় দিয়ে অনুপমার কাছে চলে গেল। অনু, তুমি এখানে? কেন, তুমি খুশি হওনি আমি এসেছি বলে? এ মা, তা আমি কখন বললাম? তুমি এসেছো এতে আমি অনেক খুশি হয়েছি। কেমন তোমায় আমি চমকে দিলাম বলো? আচ্ছা অনু, কি খাবে বলো? আমি আমার এক বান্ধবীর বাড়িতে এসেছিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। ঠিক আছে, চলো না আমরা কোথাও গিয়ে বসি। প্রীতমের কথা শুনে অনুপমা ঘাড় নেড়ে সম্মতি জানালো। তারপর তারা একটা গাছের তলায় গিয়ে বসলো। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল তার কোনো টের পেল না দুজনেই। হঠাৎই অনুপমা বলে উঠল, অনেক বেলা হলো। শীতকালের বেলায় যে কখন সন্ধ্যা হয়ে যায় তা বোঝাই যায় না। আজ আমি আসি প্রীতম। চলো আমি তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না, তোমায় আসতে হবে না, এই সামনেই আমার বন্ধুর বাড়ি, আমি ঠিকই পৌঁছে যাব।
তুমি চিন্তা করো না প্রীতম। আজকের দিনটা তুমি কখনোই ভুলো না। আমি তোমার পাশে সব সময় থাকবো। যখন তোমার আমার কথা খুব মনে পড়বে, তখন তুমি একবার চোখটি বন্ধ করে দেখো, দেখবে আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। প্রীতম, তুমি খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো অনু। আর আজকের দিনটা আমি কখনোই ভুলবো না। আজকে যে আমার অনু আমার সাথে দেখা করতে এসেছে। এই বলে অনুপমা প্রীতমকে বিদায় জানিয়ে চলে গেল। দেখতে দেখতে অনেক বছর পার হয়ে গেল। আজ প্রীতম একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে। প্রীতম ঠিক করে আজ বাড়ি ফিরে বাবা মাকে চাকরির সুখবরটা জানাবে। তারই সাথে তার আর অনুর এই ভালোবাসার কথাটিও বলবে। যেমন কথা তেমন কাজ। বাড়িতে গিয়ে প্রীতম তার বাবা মাকে সমস্ত কথা জানায়। বাবা মাও তার সম্পর্কের কথা মেনে নেয়। প্রীতম বাবা মাকে সঙ্গে নিয়ে অনুপমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। প্রীতম অনুপমাদের বাড়ির সামনে পৌঁছে বাড়ির কলিং বেলটা বাজাতে থাকে। খানিকক্ষণ পর একটা বৃদ্ধ লোক বাড়ির বাইরে এসে বললে, হ্যাঁ বলুন, কাকে চাই? অনুপমা বাড়িতে আছে? আমি ওর বন্ধু, ওর সাথে দেখা করতে এসেছি। আর আপনি নিশ্চয়ই অনুপমার বাবা। নমস্কার কাকু, আমার প্রণাম নেবেন। আমার আর অনুপমার ব্যাপারে কিছু কথা বলতে এসেছি আপনাদের সাথে। হ্যাঁ, আমি অনুপমার বাবা। এসো বাবা, ঘরের ভেতরে এসো। এই বলে অনুপমার বাবা ঘরের ভেতর গিয়ে অনুপমার মাকে চা আনতে বলে আমাদেরকে বসতে বললে। হ্যাঁ বলো বাবা, কি বলতে চাও তুমি? আমি তখন কাকুকে আমাদের সমস্ত ব্যাপারটা খুলে বলি। সেই স্কুলের প্রোগ্রামে অনুপমাকে প্রথম দেখা, আর এই 4 বছরে আমাদের সম্পর্কের কথা। আমি সমস্ত কথাটাই খুলে বললাম কাকুকে। আর এও বললাম যে আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমি যতদিন না পর্যন্ত ভালো একটা চাকরি করছি, ততদিন বাড়ির কাউকে আমাদের সম্পর্কের ব্যাপারে জানাবো না। প্রীতমের কথা শুনে অনুপমার বাবা কাঁদতে থাকে। কি হয়েছে কাকু? আপনি কাঁদছেন কেন? আমার অনুপমা কোথায়? ওকে তো দেখছি না। ও কোথায় বলুন না কাকু? ও কোথায়? ওকে একটিবার টেকে দিন না কাকু, ওকে একটিবার টেকে দিন না কাকু। গত 6 মাস আগে এক কথা। একদিন অনুপমা এসে আমাদের বললে, বাবা আমি কলকাতায় এক বান্ধবীর বিয়ে বাড়িতে যাব। আমরাও ওকে না করিনি। সেই ছোটবেলা থেকে ও যা চেয়েছে আমরা ওকে তাই দিয়েছি। কোনো কষ্ট আমাদের অনুপমাকে পেতে দিইনি। তাই ওই দিনও আমরা ওকে আটকাইনি। ও যাবার পরের দিন সন্ধ্যাবেলাতে খবর আসে অনুপমা বাজারে ঘুরতে যাবার সময় একটা গাড়ি পেছন দিকে থেকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আমাদের অনুপমাকে নিয়ে হাসপাতালে যায়, কিন্তু
ওখানের ডাক্তার বাবু মৃত বলে জানিয়ে দেয়। না না কাকু, এটা হতে পারে না। ও যে 6 মাস আগে আমার সাথে দেখা করেছিল। তাহলে তাহলে ওটা কে ছিল? বাবা, নিজের মেয়েকে নিয়ে কেউ কি রসিকতা করতে পারে? আমরা যে নিজের হাতে ওর সৎকার করেছি। প্রীতম অনুপমা বাবার মুখ থেকে ওই কথাগুলো শোনার পর যেন এক নিমিষের মধ্যে তার সাজানো ঘরটা এক দমকা হাওয়ায় কাচের ঘরের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার পায়ের নিচের মাটি যেন সরে যেতে থাকে, মাথা বন বন করে ঘুরতে থাকে, সঙ্গে সঙ্গে সে মেঝেতে ধপাস করে পড়ে যায়। দেখতে দেখতে 7 মাস পার হয়ে গেল। প্রীতম আজ মানসিক ভারসাম্যহীন রোগী। সকালবেলায় প্রীতম টেবিলের উপর অনুপমার ছবির সামনে বসে আছে। অনু, অনু কেমন আছো অনু? দেখো দেখো, তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। লক্ষ্মীটি আমার, খেয়ে নাও। কি হলো অনু, কথা বলবি না আমার সাথে? ও বুঝেছি, অভিমান হয়েছে বুঝি। ঠিক আছে, এই দেখো আমি কান ধরে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ লক্ষ্মীটি আমার, আমার একবার মাফ করে দাও। আমি কোনোদিনও তোমার অবাধ্য হব না। একটিবার কথা বলো না অনু, অনু, অনু কথা বলো না আমার সাথে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত গল্প সবার আগে দেখতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। আজ আসি, আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।